প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যারা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সকালে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান অনুষ্ঠানও যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মাহফুজ আলম। পরে ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেন, সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উনি খুব শীঘ্রই আমাদের কাছে মাত্র পেপার এসেছে, আমরা পেপারগুলো নিয়েছি যে আন্দোলন যারা করেছেন তাদের পক্ষ থেকে, এবং এই পেপারগুলোর ভিত্তিতে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। এবং এটা দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা এখন যুক্ত হব তার সাথে। অপু, কাল তো শারদীয় দুর্গা উৎসবের মহাষষ্ঠী, তো সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানান। নাদিয়া, দেখুন, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসব, সেই উৎসবটি উদযাপনের ক্ষেত্রে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সবাই কিন্তু সব বিষয়ে তৎপর রয়েছেন। যার কারণে কিন্তু ঠিক আজকে সকালবেলা যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যে মাহফুজ আলম তিনি কিন্তু এসেছিলেন, গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন যে এই হিন্দু সম্প্রদায়ের অনেক দিনের আসলে দাবি ছিল যে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হোক, সেটি তিনি এসে বলে গিয়েছেন যে ইতিমধ্যে সেই বিষয়টি আমলে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, এবং ইতিমধ্যে গেজেটও প্রকাশের কাজ শুরু হয়ে গেছে, যা ইতিমধ্যে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু জানানোর চেষ্টা করেছি। এবং এছাড়াও তিনি বলেছেন কি কিছু বহির্বিশ্বের মানুষের যারা এই দেশকে আসলে ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে চাচ্ছে তারা কিন্তু পায়তারা চালাচ্ছে, তবে সেই পায়তারা যেন তারা করতে না পারে, কোনো বিশৃঙ্খলা যেন করতে না পারে, সেই বিষয়টির দিকে যেন সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি জানিয়েছেন এবারকার পুজো মণ্ডপগুলো যেগুলো রয়েছে সারা বাংলাদেশে সেগুলো সুন্দরভাবে তারা উদযাপন করতে পারবে এবং নির্বিঘ্নে মানে তারা পালন করতে পারবে, এবং ধর্মবর্ণ নির্বিশেষে যে মানে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি যেন বহির্বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয় সেটি তিনি আসলে জানিয়ে দিয়ে গেছেন। এর কিছুক্ষণ পরে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে আসেন এই নিরাপত্তা বলয়ের ব্যবস্থাটুকু দেখার জন্য ডিএমপি কমিশনার। তিনি এসে গণমাধ্যম কর্মীদের সাথে মানে কথা বলেন এবং তিনি গণমাধ্যম কর্মীদের সাথে স্পষ্ট করে জানিয়ে গেছেন যে 265 যে পূজা মণ্ডপ রয়েছেন এই রাজধানীতে সেগুলো নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসি ক্যামেরা থেকে শুরু করে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং যেসব গোয়েন্দা নজরদারি থাকার কথা সেগুলো থাকবে, এবং গণমাধ্যমকেও আসলে তারা চোখ হিসেবে দেখছেন এবং সেজন্য তাদেরকেও আসলে এই কাজের জন্য তার জন্য তৎপর থাকেন সেই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা জন্ম না হয়, কোনো প্রশ্নবিদ্ধের জন্য কোনো মানে সৃষ্টি না হয়, এবং যারা সংখ্যালঘু রয়েছেন বা হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে তাদের পুজো উদযাপন করতে পারেন সেই বিষয়টি জানিয়েছেন। তবে যারা আসলে মানে 5ই আগস্টের সময় যারা অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের বিষয়ে একটা বার্তা দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে যে যারা পলাতক রয়েছেন তাদেরকে আসলে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন ডিএমপি কমিশনার, সেই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং এবারকার পূজা মণ্ডপ হবে অতীতের চেয়ে শান্তিপূর্ণ। তো নাদিয়া, এটাই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে শারদীয় দুর্গা উৎসবের সার্বিক পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চলে যাব পরের সংবাদে। স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা ভালোভাবে হবে। প্রতিবার পুলিশ এবং আনসার সদস্য থাকলেও এবারে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, খুব শীঘ্রই নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে,
আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে, তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে, তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। 2023-24 সালের জরিপ অনুযায়ী বর্তমানে দেশে বাঘের সংখ্যা 125টি। 2018 সালের তুলনায় বাঘের সংখ্যা বেড়েছে 9.65%। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানান বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বাঘসহ সুন্দরবনের অন্যান্য বন্যপ্রাণীর অবাধ বিচরণ এবং প্রজননের উদ্দেশ্যে বনের 53.52% এলাকাকে রক্ষিত এলাকা ঘোষণা করে সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, সেন্ট মার্টিনে প্লাস্টিক পণ্য না নেওয়ার বিষয়ে জাহাজ এবং ট্যুর মালিকরা একমত হয়েছে। 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিন সম্পর্কে কর্মপরিকল্পনা দেওয়া হবে। 2023-24 সালের বাঘ জরিপে 21টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে, যেখানে 2015 আর 2018 সালের বাঘ জরিপে মাত্র 5টি করে বাঘ শাবকের ছবি পাওয়া গেছিল। তো আমাদের জন্য সুসংবাদ যে এবার আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে। আশা করি সকলের সহযোগিতায় আমরা সুন্দরবনের বাঘ, যেটা আমাদের জাতীয় প্রাণী কেবল নয়, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য, আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, তো সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারবো। ধন্যবাদ সকলকে। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালতে আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানায় আলাদা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক আলী রিয়াজকে প্রধান করা হয়েছে। সোমবার এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে এই কমিশন গঠন করা হয়েছে। কমিশন 6 অক্টোবর থেকে কার্যকর শুরু করে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিক এর সাথে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান। সকালে মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের অঙ্গহানি হয়েছে তাদের কোরিয়া সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলা, মূল্যবান অঙ্গগুলা হারিয়েছে এবং যারা চোখ হারিয়েছে অথবা হারাতে বসেছে, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। How both countries will enhance bilateral relations. Also, I explained to the party members existing bilateral relations. So I emphasize the three. One is that নতুন করে বৃষ্টি না হয় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ এবং শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝিনাইগাতি, নলিয়াবাড়ি, শ্রীবর্দী উপজেলার ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী নদী এবং কংস নদের পানি কমলেও উদ্ধাখালী নদীর পানি বইছে বিপদসীমার 28 সেন্টিমিটার উপরে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গাপুর, কমলাকান্দা সহ 5 উপজেলার 1.5 শতাধিক
লক্ষাধিক গ্রাম জলমগ্ন। পানিবন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। পানির তোড়ে ভেসে গেছে ফসলের মাঠ, মাছের ঘের। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কামাল হোসেন। সোমবার সন্ধ্যে 6টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। কামাল হোসেন ভারতীয় সীমান্তের 25 গজ ভেতরে গিয়েছিল। পরে বিএসএফ এর গুলিতে তিনি নিহত হন। আজ মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। টি-20 ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজই হতে পারে তার শেষ টি-20 সিরিজ। দিল্লির দ্বিতীয় টি-20কে সামনে রেখে আজকের সংবাদ সম্মেলনে টি-20 থেকে অবসরে ঘোষণা দেওয়ার গুঞ্জন রয়েছে। 2021 সালে কয়েকটা নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন মাহমুদুল্লাহ। বর্তমানে টি-20 এবং ওয়ানডে ফরম্যাট খেলেছেন 38 বছর বয়সী এই ক্রিকেটার। বুধবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলেই তিনি বিদায় বলতে পারেন এই ফরম্যাটকে। 2007 সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন রিয়াদ। 117.74 স্ট্রাইক রেটে প্রায় 23 গড়ে রান করেছেন 2395। বল হাতে রয়েছে 40 উইকেট।